are here. You cannot justify Bongo Bhavan to our property. What are they? क्यों क्या हुआ आप लोगों ने क्या कर रहा है इधर में? दिल्ली पुलिस से क्यों आप लोग थ्रेट कर रहा है? क्या किया है? आप इधर में रुको। आप तो इधर में तो भाग क्यों रहा है? देखिए भाई, हम नमस्ते करके कहते हैं। आप लोगों को जैसा भाई बहन है, हमारा भी भाई बहन है। अगर कोई लोगों को घर में कोई आदमी को डेथ हो गया SIR में, वो लोग बच्चा लेके वो सुप्रीम कोर्ट का पास बात करने के लिए आए। हमारा पास प्रेस मीडिया है, मीडिया के साथ मिक्स करने के लिए आया। हम कोई एजुकेशन नहीं करने के लिए आया। अगर हम एजुकेशन करते तो आप लोगों को हम दिमाग खराब कर देते। अगर आप हमको कुछ ऐसा करेंगे बेइज्जती, तो हम भी इज्जत का सब काम लेना चाहता है। लेकिन आप मेहरबानी करके इसको बात सुनते हमारे लोगों को हैरान मत करो। ये लोग क्या रास्ता पे रुकेगा, सड़क पे रुकेगा? नहीं तो आपको घर में लग जाएगा, दीजिए हम भेज देता है। ये ठीक नहीं है। आप जो जगह में लोग रहता है, आप उधर में जाके सब सुबह से तंग किया है। मैं देखो घर का कपड़ा पड़ के चलाया, मैं देखो घर का कपड़ा पड़ के चलाया, मैं देखो घर का कपड़ा पड़ के चलाया। इसी के लिए हमको रुक नहीं सकता है। अगर सुप्रीम कोर्ट परमिशन देगा, हमने फाइल किया है केस, तो हम करेक्ट कर सकते हैं। जो जिंदा है, आप सोचो, अगर कोई जिंदा है उसको लिस्ट में डेथ बोल दिया, 150 आदमी को डेथ हो गया, उसको घर में परिवार को देखने कोई नहीं है। आपका ऑफिसर भी बहुत मर चुका, आपको ऑफिसर को भी चेक कर रहा है। ऐसे देश नहीं चल सकता है। हम तो इंसाफ के लिए, इंसानियत के इंसाफ के लिए आए हुए हैं। हम तो दिल्ली में आता नहीं है, ये तो कॉन्स्पिरेसी करते हैं खाली। हम तो आए हैं खाली उसको प्रोटेक्ट करने के लिए। कोई 2-3 दिन करेगा, हम चला जाएगा। दिल्ली को हम पसंद नहीं करते हैं जब तक ये लोग रहेगा। हम दिल्ली में बहुत ही रुका। मैं 84 से 2009 तक हम 5 दफे MP था। हमको दिल्ली अच्छा से लिया गया, लेकिन ऐसा एट्रॉसिटी से, ऐसा टॉर्चर हम कभी नहीं देखा। तो मेहरबानी करके आप टॉर्चर करना बंद कर दिए। वो लोग डर जाएंगे। वो लोग विलेज का सिंपल आदमी है। आप सोचो, जैसा आपका घर के माता दिया है, बहन दिया है, भाई दिया है, क्या है। তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আপনারা দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী কালকে ঠিক কী করেছে কার্যত দিল্লিতে, বা যে বঙ্গভবন রয়েছে বা বেঙ্গল ভবন রয়েছে দিল্লিতে, সেখানে গিয়ে কার্যত দেখুন কেন গিয়েছিলেন, কি কারণে গিয়েছিলেন সেই বিষয়ে আমি পরে আসছি। তার আগে দেখতে পাচ্ছেন, আপনারা দেখলেন কার্যত তিনি দিল্লি পুলিশকে তিনি শাড়ি দেখাচ্ছেন, কাপড় দেখাচ্ছেন, যে দেখুন আমি কি কাপড় পরে এসেছি, কাপড় পাল্টানোর সময়ও পাইনি। এবং এটাকে নিয়ে যে মিম হবে, এটা 100% গ্যারান্টি। এবং এতক্ষণ মনে হয় মিম শুরু হয়ে গেছে, যে দিল্লি গিয়েছেন তিনি গিয়ে দিল্লি পুলিশকে দেখাচ্ছেন কাপড়, যে দেখুন আমি কি পরে এসেছি, কাপড় পাল্টানোর আমি সময় পাইনি। মানে এটা কি মুখ্যমন্ত্রীর মুখের ভাষা এরকম? তিনি কাপড় দেখাতে গেছেন দিল্লিতে, এবং এটা নিয়ে কিন্তু মিম হবে। আমি তো ভাই হাসছিলাম, খুবই হাসছিলাম এই ভিডিওটা দেখার পর। আপনারা নিশ্চয়ই দেখলেন, আমি দুবার দেখালাম, 2 থেকে 3 বার দেখালাম। আপনারা দেখলেন তিনি কাপড় দেখাচ্ছেন দিল্লি পুলিশকে যে গিয়ে। এবং তিনি কেন গেছিলেন এখন বড় প্রশ্ন। দেখুন এটার যে মিম হবে এটা তো গ্যারান্টি। এবার প্রশ্ন হচ্ছে তিনি কেন গিয়েছিলেন দিল্লিতে, যে গেলেন কেন গেলেন। দেখুন দুটো কারণ, আমি যেটুকু বুঝেছি তা হচ্ছে দুটো কারণ। দিল্লি যাওয়ার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে SIR যাতে ভালোভাবে করতে না দেওয়া হয় পশ্চিমবঙ্গে, সেই একটা কারণ। আর একটা সবথেকে বড় কারণ, সেটা হচ্ছে জেল যাত্রা, অর্থাৎ জেলে যাতে না যেতে হয় সেই একটা কিছু চেষ্টা করা। এবার জেল যাত্রা কেন, আপনাদের সকলেই মনে আছে আইপ্যাক কলকাতার সেক্টর 5-এর প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের সদর দপ্তর বা অফিসে ইডি
তদন্ত করতে এসেছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই গ্রিন ফাইল নিয়ে বেরিয়ে গেছিলেন, আপনারা সকলেই জানেন। এবং মোবাইল, ল্যাপটপ, ডিজিটাল যে সমস্ত এভিডেন্স ছিল সেই সমস্ত এভিডেন্স নিয়ে কিন্তু বাইরে বেরিয়ে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ওটা নিয়ে কিন্তু কেস হয়েছিল কলকাতা আদালতে, এবং কলকাতা আদালত 11 তারিখের ডেট দিয়েছিলেন, 11 তারিখ বা 14 তারিখ, আমার এখন অতটা মনে নেই, ডেট দিয়েছিলেন। কিন্তু তার পরক্ষণেই সুপ্রিম কোর্টে মামলাটি হয়, এবং সুপ্রিম কোর্টের আপনারা সকলেই জানেন যে সকলকে হলফনামা দেওয়ার নির্দেশ জানানো হয়েছে, অর্থাৎ আইপ্যাকের তরফ থেকে হলফনামা জমা দিতে হবে লিখিত, এবং টিএমসির তরফ থেকে হলফনামা জমা দিতে হবে, এবং ইডির তরফ থেকে হলফনামা জমা দিতে হবে। এবং সর্বোপরি আজকে হচ্ছে 3 তারিখ, আর আজকেই হচ্ছে সেই মামলার শুনানি। তো সেক্ষেত্রে দিল্লি যাওয়াটা মাননীয় মুখ্যমন্ত্রীর খুবই জরুরি ছিল, কারণ তিনি জেলে যাতে না ঢুকতে হয় সেই একটা বন্দোবস্ত করতে গিয়েছিলেন, বা জেলে যদি ঢুকতেও হয় তাহলে তিনি বাংলার মানুষকে যেন দেখাতে পারেন যে তিনি সৈনিক, তিনি যুদ্ধ করতে গিয়ে তিনি সৈনিক হয়েছেন, এমন একটি ভঙ্গিমা প্রকাশ করতে চেয়েছিলেন কালকে। এবং কালকে আপনারা দেখলেন কার্যত দিল্লি পুলিশের পায়ে পায়ে ঝগড়া লাগিয়েছেন তিনি। এবং তার যে বক্তব্য যে দিল্লি পুলিশ এতটা তৎপর কেন হয়েছে বঙ্গভবনে বা বঙ্গীয় ভবনে, সেই প্রশ্ন তিনি তুলেছেন। তো দেখুন, এবং তার যে অভিযোগ যে ওইখানে 150 জন মানুষ আছে যাদের এসআইআর কারণে যারা আর কি আত্মহত্যা করেছে, তো এই তাদেরকে ওইখানে রাখা হয়েছে, এবং তাদেরকে পুলিশ নাকি টর্চার করছে দিল্লি পুলিশ, এই সমস্ত অভিযোগ তিনি তুলেছেন। দেখুন, এবার কথায় আসি, যে প্রথম যে কথা আপনারাই কমেন্টে জানাবেন, আমি শুধু বলে যাচ্ছি, আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে আরও 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, তাই তো? কিন্তু আপনারা একটু ভেবে দেখুন, আরও যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে কি কেউ এসআইআরের আতঙ্কে মারা যাচ্ছে না? আমি জানি না তারা কি মারা যাচ্ছে না বা আত্মহত্যা করছে না, না তাদের মুখ্যমন্ত্রী কি দিল্লি যাচ্ছেন না, কোনটা হচ্ছে? তাহলে এখন তিনি গিয়েছেন দিল্লিতে এসআইআর যাতে ভালো করে না করতে দেওয়া হয় পশ্চিমবঙ্গে, তো সেখানে একটা প্রশ্ন তো উঠতেই পারে যে আরও তো 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে মানুষগুলো কেন আতঙ্কিত হচ্ছে না? কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষই আতঙ্কিত হচ্ছেন? তারা কি ঘোড়ায় গণ্ডগোল? আপনারা অবশ্যই কমেন্টে জানান। কারণ যারা ভয় পাচ্ছেন, যারা আতঙ্কিত হচ্ছেন এই যে এসআইআরের নামে, বা আতঙ্কিত হয়ে আত্মহত্যা করছেন, তারা কারা? তারা আসলে কি ভারতীয়? এই একটা প্রশ্ন তো উঠবে নির্বাচন কমিশনের সামনে বা গোটা ভারতবর্ষের সামনে, যে আরও ভারতবর্ষের সমস্ত লোকই তো দেখছে যে পশ্চিমবঙ্গে সহ আরও 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে কোনো গণ্ডগোল নেই। আমি বলছি ইউপির কথা, যিনি এসেছিলেন আমাদের কলকাতায়, যিনি লাল টুপি পরে থাকেন, যার সাইকেল হচ্ছে, তার নামটা আমি ভুলে যাচ্ছি, তার সাইকেল হচ্ছে যার পার্টির সিম্বল, তিনি তো এসেছিলেন। তো তিনি কেন মিছিল বার করছেন না? ইউপিতে তো কত লোকের নাম বাদ গেছে, ইউপিতে কি আত্মহত্যা হয়নি? তাহলে কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে আত্মহত্যা হচ্ছে? তার মানে পশ্চিমবঙ্গে কেন আত্মহত্যা হচ্ছে এসআইআরের নামে? কেন আতঙ্কিত হচ্ছে? আরও তো 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে কোনো মানুষ মরছে না, সেখানে মুখ্যমন্ত্রীরা কেউ দিল্লিতে যাচ্ছেন না যাতে এসআইআরটাকে আটকানো যায়। তাহলে কেন মাননীয় মুখ্যমন্ত্রী ছোড়াছুড়ি করছেন? কি কারণ আছে বলুন তো বন্ধুরা, কি কারণ আছে? বলা হচ্ছে 150 জন পরিবার মারা গেছে, আমি জানি না যে সত্য ঘটনা মিথ্যে, বলছে 150 জন লোক নাকি আত্মহত্যা করেছে এসআইআরের নামে আতঙ্কিত হয়ে। কেন আতঙ্কিত হয়েছেন তারা? যারা আতঙ্কিত হচ্ছেন তারা কি আদৌ ভারতীয়? এই প্রশ্নটা উঠবে। হয়তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে তার জন্য আমাদের মনে প্রশ্নটা জাগছে না, কিন্তু যারা আরও অন্যান্য রাজ্যগুলি রয়েছে তাদের মনে তো প্রশ্ন জাগবে যে যারা এই আতঙ্কিত হচ্ছেন তারা কি ভারতীয় আদৌ? কেন বলছি? কারণ আরও তো বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে তো মানুষ আতঙ্কিত হচ্ছে না, সেখানে তো মানুষ মরছে না, শুধুমাত্র এখানেই কেন আতঙ্কিত হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু উঠবে। এবং কার্যত তিনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করলেন। দেখুন দিল্লি পুলিশ কেন এতটা তৎপর হয়েছেন, তিনি যেহেতু 150 জন মানুষকে নিয়ে গেছেন ওই বেঙ্গল ভবনে, তো দিল্লি পুলিশের তো অধিকার আছে, কারণ ওটি হচ্ছে ভারতের রাজধানী, সেখানে কাদেরকে রাখা হয়েছে সেটা দেখারও তো দরকার। যতই মাননীয় মুখ্যমন্ত্রী বলুক যে 150 পরিবার যাদের স্বজন হারা হয়েছেন এই এসআইআরের নামে তারা রয়েছে ওইখানে, কিন্তু তবুও দিল্লি পুলিশের দেখা উচিত। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর শুরুতেই বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কোনো অবৈধ লোক নেই, কিন্তু যেদিন থেকে এসআইআর শুরু হয়েছিল আপনাদের হয়তো মনে আছে বাংলাদেশের বর্ডার পুরোপুরি ভরে গিয়েছিল অবৈধ বাংলাদেশিদের, কার্যত ভিড়ে তারা বাংলাদেশের দিকে যাত্রা করছিল। তো সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী কতটা সত্য বলছে সেটা তো দেখার বিষয় আছে। কারণ আপনারা সকলেই জানেন জম্মু কাশ্মীরে যে হামলা হয়েছিল সেই হামলার জঙ্গি এই আমাদের পশ্চিমবঙ্গে এসে বসেছিল, আপনারা সকলেই জানেন। তো সেই ক্ষেত্রে কতজন
কে রাখা হয়েছে ওইখানে 150 জন না 200 জন, এবং তারা কারা, তারা কি আদৌ ভারতীয় কিনা সেটা তো দেখার একটা দরকার আছে দিল্লি পুলিশের। কারণ ওটা হচ্ছে ভারতবর্ষের রাজধানী এবং সর্বোপরি দেশের সুরক্ষা আগে, দেশের সুরক্ষা আগে। তো সেই কারণেই দিল্লি পুলিশ তৎপর হয়েছেন। এবং আমি তো বলবো যে ওইখানে যে হটলা করতে গিয়েছিলেন তার জন্য তো যন্তর মন্তর আছে দিল্লির, যেখানে গিয়ে আপনারা আন্দোলন করতে পারেন, কিন্তু আপনারা চলে গেলেন বঙ্গভবনে, মানে যেখানে আর কি বঙ্গভবন সেই সামনে। দিল্লিতে ওই সব জায়গায় তো আর মানে রাজনীতি চলে না, সব জায়গায় তো আর রাজনীতি চলে না। যেমন আমাদের পশ্চিমবঙ্গেও আপনারা দেখুন আজকে দিল্লি পুলিশ এতটা তৎপর হয়েছে দেশের সুরক্ষা ক্ষেত্রে, দেশের সুরক্ষার জন্য যে কতজনকে তিনি এনেছেন এবং কাদেরকে এখানে রাখা হয়েছে তারা আদৌ ভারতীয় কি না। কারণ কোনো জঙ্গিও তো চলে আসতে পারে, কোনো জঙ্গিও তো চলে আসতে পারে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী কী বলবেন? কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু রাজনীতি করার দরকার তো করে বেঁচে যান, যে যাতে গদি যাতে ঠিক থাকে সেই একটা রাজনীতি করেন। দেশের কীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কখনোই ভাবেন না, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কখনোই ভাবেন না। এবং যদি পুলিশের তৎপরতার যদি কথা বলি আমি, দিল্লি পুলিশ তো তৎপর দেখিয়েছেন ওই বঙ্গভবনে। এবার আমি একটু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের কথায় আসি। আচ্ছা, পুলিশের তৎপর কখন থাকে আমাদের পশ্চিমবঙ্গে, কখন দেখা যায় বলুন তো? এই দেখবেন সশস্ত্র যখন কোনো হয়, আন্দোলন হয়, এই যেমন মুর্শিদাবাদে হয়েছিল, আপনারা দেখেছিলেন ওয়াকফ বোর্ডের নামে হিন্দুদেরকে কচুকাটা করা হয়েছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে, তখন পুলিশ তৎপর হয়নি। কিন্তু 26,000 শিক্ষক যখন আন্দোলন করেছিল তখন তাদের বুকে লাথি মারা হয়েছিল, তখন তাদের বুকে লাথি মারা হয়েছিল। ডায়লগ করছেন যে দিল্লি পুলিশ খুবই তৎপর হয়ে গেছেন। ভাই ওটা দিল্লি পুলিশ, ওইখানে জটলা করলে তো ভাগ্য ভালো যে লাঠিপিটা করা হয়নি, কারণ ওখানে তাদের হাতে প্রচুর পরিমাণ লাঠি ছিল, আপনারা দেখতে পাচ্ছিলেন সেই ভিডিওতে। কারণ কার্যত তিনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিলেন। তিনি গেছিলেন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে, তিনি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন, কিন্তু সেখানে গিয়ে তিনি উল্টোপাল্টা কথা বলছেন, তিনি কাপড় দেখাচ্ছেন, এই দেখুন আমি কি কাপড় পরে এসেছি, আমি কার্যত কাপড় পাল্টানোর টাইম পাইনি। এটা কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন? আপনারা অবশ্যই কমেন্টে জানান তো, এর জন্য কি মিম তৈরি হবে না, লোকে কি হাসবে না? অবশ্যই আপনারা কমেন্টে জানান। এবং আমি যেটুকু বুঝেছি যে তিনি গেছেন শুধুমাত্র এসআইআরটাকে বানচাল করা যায়। আর সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী এত যদি এসআইআর বিরোধিতা করতেন, 90,000 বিএলও অফিসার দিয়েছেন আপনি, 90,000 বিএলও অফিসার দিয়েছেন আপনি, এবং সর্বোপরি বিডিও অফিস কার আন্ডারে? এই তিনি রাজ্য সরকারের আন্ডারে। তাহলে আপনিই তো সর্বোপরি এসআরটাকে করিয়েছেন পশ্চিমবঙ্গে। আজকে শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে আপনি দিল্লিতে যাচ্ছেন, নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করছেন, দিল্লি পুলিশের সঙ্গে পা লাগিয়ে ঝগড়া করছেন, সব করুন, কোনো কিছু আমার বলার নেই। কিন্তু আপনি দিল্লি পুলিশকে কাপড় দেখাচ্ছেন যে কি কাপড় পরে এসেছি আমি, দেখুন কাপড় পাল্টানোর টাইম পাইনি। এতটাই কার্যত এসআইআরকে নিয়ে মানুষ আতঙ্কিত, পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কিত। আমি তো বারবার বলছি, যারা আতঙ্কিত, যারা আত্মহত্যা করছে তারা ভাই দেখা উচিত তারা ভারতীয় কিনা সর্বোপরি। কারণ আরও বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে, 12টি রাজ্যে, সেখানে একটা মানুষও আতঙ্কিত হয়নি, সেখানে একজনও মানুষও মৃত্যুবরণ করেনি। তাহলে পশ্চিমবঙ্গে কেন আতঙ্কিত হচ্ছে? পশ্চিমবঙ্গে কেন আতঙ্কিত হচ্ছে? এটা তো ভাই আমরা মেনে নিচ্ছি যে আতঙ্কিত হচ্ছে, কিন্তু আরও যে সমস্ত রাজ্য রয়েছে তারা তো মানবে না, তারা তো প্রশ্নটি তুলবে, ভাবতে পারছেন তো, বুঝতে পারছেন তো জিনিসটা? কার্যত এসআইআরটাকে বানচাল করার জন্য এবং যাতে জেল যাত্রা না যেতে হয়। কারণ আজকে আমি বললাম 3 তারিখ, আজকেই কিন্তু সেই মামলার শুনানি, আমি সেদিকে লক্ষ্য রাখবো। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।